আসসালামু আলাইকুম। আমি আলফাজ হোসেন, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ, তৃতীয় বর্ষ। ধারাবাহিক যে ক্লাসগুলো হচ্ছিল সেকেন্ড টাইম এবং প্রি মেডিকেলের জন্য, তার আজকে যে ক্লাসটি হয়েছে সেটা হচ্ছে তোমার রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ। এটা রসায়ন প্রথম পত্রের একটা অধ্যায়। তোমরা যারা যারা মেডিকেলের স্বপ্ন বুনতেছো তাদের জন্য এই ক্লাসটি, এবং যারা এইচএসসি 26 এবং 27 তারাও পারলে এই ক্লাসটি দেখতে পারবে। তো আমি আমার এখান থেকে লিঙ্কটা শেয়ার করে দিই। যদিও আমি শারীরিকভাবে অসুস্থ, তোমরা আমার জন্য দোয়া করিও। আজকের ক্লাসটা যদি তুমি 1 ঘন্টা থাকো আমার সাথে, তাহলে নতুন নতুন ইনফরমেশন জানতে পারবা, ট্রিক্স জানতে পারবা। তো আমি আমার এখান থেকে একটু শেয়ার দিই, এবং শেয়ার দেওয়ার আগে আমি এখান থেকে একটু লাইভটা শেয়ার করে দিই, এবং তোমরাও কে কোথা থেকে ক্লাস করছো একটু জানাও আমাকে। আসসালামু আলাইকুম। সাউন্ড ক্লিয়ার আশা করি। এখন তুমি একটু শেয়ার দাও লাইভটা। আমাদের এই যে একটা ক্লাসের মাধ্যমে রসায়ন প্রথম পত্রের যে বেসিক এমসিকিউগুলো মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে এবং একাডেমিক লাইফে আসে, সেইগুলোকে কভার করার চেষ্টা করব। আমি আমার এখান থেকে একটু শেয়ার দিলাম, তোমরা একটু শেয়ার দিয়ে ডান লিখো, সবাই একটু ডান লিখো ভাইয়া। এবং ক্লাসের লাস্ট পর্যন্ত কারা কারা থাকবে একটু বলি, এবং কে কোথা থেকে ক্লাস করছো একটু জানাই দিও আমাকে। আমি আমার এখান থেকে একটু লাইভটা শেয়ার করে দিই, তোমরা একটু শেয়ার করে দাও। এখন আমি প্রতিবারের ন্যায় ক্লাস শুরুর আগে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ। এখন ফার্স্ট যে এমসিকিউটা আমরা শুরু করব, যে নিচের কোনটি বিক্রিয়ার হারের একক। মেডিকেল ভর্তি পরীক্ষা 22-23 সালে এটা এসেছে, এবং বিভিন্ন ভার্সিটিতেও এসেছে সি ইউনিটে। দেখো, মোল পার লিটার পার সেকেন্ড, মোল লিটার পার সেকেন্ড। এখন সি আর ডি এর ভিতরে কোনটা অ্যান্সার, তাড়াতাড়ি কমেন্ট করো। এবং ক্লাস শুরুর আগে আমি কুইজ তোমার 3-4টা পরীক্ষা নিই, যাতে তোমরা একটু অ্যাক্টিভ থাকো। তো দেখো, তোমরা বিক্রিয়ার হারের একক কোনটা, এটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, একাডেমিক লাইফের জন্য। যারা এসএসসি 26-27 ক্লাস দেখছো তারাও এই ক্লাসটা করতে পারবে, কারণ এই ক্লাসের ভিতরে আমি অসংখ্য ট্রিক্স বলবো, ছন্দ বলবো, এবং কিভাবে পড়াশোনা করলে তুমি একটা ভালো মেডিকেলে ভালো একটা একাডেমিক কামব্যাক দিতে পারবা সেটা নিয়ে আলোচনা করব। তো আমাকে জানাও কারা কারা জয়েন দিছে, একটু নাম পড়ি। সবাই কমেন্ট করা শুরু করো, আমি নাম পড়বো এখন। স্যার আপনি বিয়ে করছেন? না, আমি বিয়ে করি নাই। মৌমিতা, প্রমি ঘোষ, সাবিরা, একটু ক্লাসে 10 মিনিট লেট হয়েছে, সরি ভাই। আলফাজ ভাই অলরাউন্ডার, থ্যাংক ইউ। আসান হাবিব, মৌমিতা, বিথিয়া আক্তার, তোমরা এটা অ্যান্সার করো। অনেকে অ্যান্সার করা শুরু করে দিয়েছে। একের অলরেডি অনেকে বলা হয়েছে একের এ, দেখা যাক একের এ কিনা। দেখো, আমার প্রচন্ড হেডেক, মানে মাথা ব্যথা এবং জ্বর। তোমরা একটু যদি ক্লাসে ইন্টারাপ্ট হয় তাহলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। 1 নম্বর হচ্ছে বিক্রিয়ার হার। জিনিসটা দেখো, হারকে আমরা আর দিয়ে প্রকাশ করি, বিক্রিয়ার হার বা রেট। আর তে মানে রেট। এখন এটা হচ্ছে ঘনমাত্রা ডিভাইডেড সময়, তাই না? সময়। তো সময়কে আমরা কি দিয়ে প্রকাশ করি বলো তো? এস দিয়ে প্রকাশ করি, বা টি দিয়ে প্রকাশ করি, বা সেকেন্ড। এখন ঘনমাত্রা আমরা কি মনে করি? মোল পার লিটার, এটাকে বলে ঘনমাত্রা, তাই না? এখন এটাকে যদি আমি কনভার্ট করি, এসটাকে উপরে নিয়ে আসি অর্থাৎ সময়টাকে, তাহলে এটাকে হবে মোল পার লিটার পার সেকেন্ড। দেখছো, মানে এই এসটাকে আমি উপরে নিয়ে গেছি, দেখো তখন পার সেকেন্ড হয়ে যাবে। তাহলে এখানে কোনটা অ্যান্সার? যারা যারা এ অ্যান্সার করছো তারা রাইট, মোল পার লিটার পার সেকেন্ড। সবাই একটু মেনশন করে দাও তোমার প্রিয় বন্ধুকে যারা টাকার অভাবে কোর্স কিনতে পারছে না। অর্থাৎ মেডিকেল সেকেন্ড টাইমারের ক্ষেত্রে সবথেকে বড় বাধা হচ্ছে আর্থিক প্রবলেম, যেটা তোমার পাশের বাসার দরিদ্র মানে যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু মেনশন করে দাও, এবং তোমাদের যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে সেইখানে লিঙ্কটা ছড়িয়ে দিও, বুঝছো? ক্লাস লিঙ্কটা। গ্রিন কেমিস্ট্রির মূলনীতি কয়টা? সবাই কমেন্ট করো। 2 এর কি হবে? এটা রাজশাহী বোর্ডে 22 সালে এসেছে, অর্থাৎ আমার বোর্ড পরীক্ষা এটা আসছিল, বুঝছো? রাবি হুসাইন, আহসান হাবিব, সাদিয়া আফরিন, শিমু, সুলতানা, সাদিয়া আফরিন, শিমু, সবাই কমেন্ট করতেছো, থ্যাংক ইউ। আমি যদি এরকম ভয়েস দিয়ে কথা বলি তাহলে আমি কি লাস্ট পর্যন্ত টেকসই হব না, বুঝছো? গ্রিন কেমিস্ট্রির মূলনীতি 14টা, 13টা, 20টা, 12টা। দেখবা একটা প্রথম পেজের দিকে যখন তুমি অধ্যায়টা প্রথম পেজ খুলবা, দেখবে 12টা গ্রিন কেমিস্ট্রির মূলনীতি আছে, ওইগুলো সুন্দর করে রিডিং দিবা। পরীক্ষা কেমন ভাবে প্রশ্ন আসবে জানো? যে গ্রিন কেমিস্ট্রির মূলনীতি 9 কোনটি, তখন এই 12টা একটু সুন্দর করে মুখস্থ করে রেখো। মুখস্থ করতে হবে না, জাস্ট এমনভাবে রিডিং দিবা যাতে পরীক্ষা আসলে তুমি অ্যান্সার করতে পারো। 3 নাম্বার, গ্রিন কেমিস্ট্রির 12টির নীতির ভিতরে কোনটি সঠিক নয়, যেটা একটু আগেই বললাম, বুঝছো? সবাই লাইভটা শেয়ার করে ডান লিখো, এবং তোমাদের জন্য একটা বড় ধরনের স্যালুট, বুঝছো? যে তোমরা অপর বন্ধুকে হেল্প করার জন্য এগিয়ে আসছো।
তোমরা সবাই একটু শেয়ার দিও লাইভটা এবং মেনশন দিও তোমার প্রিয় ফ্রেন্ডগুলোকে, বুঝছো? 12 বিথি আক্তার 12 ডি, ঠিক আছে। 3 বলো গ্রিন কেমিস্ট্রির 12টি নীতির ভিতরে কোনটা সঠিক নয়? বর্জ্য পদার্থ রোধকরণ, সর্বোত্তম অ্যাটম ইকোনমি এবং শ্রমিকের স্বাস্থ্য সেবা এবং দুর্ঘটনা প্রতিরোধ। তুমি একটা জিনিস খেয়াল করো, গ্রিন কেমিস্ট্রি কিন্তু একটা ল্যাবে করা হয়, ল্যাব। তো ল্যাবে কারা কাজ করে? শ্রমিকরা না, তাহলে এখানে শ্রমিকের স্বাস্থ্য সেবাটা আসবে না। বাট বর্জ্য পদার্থকে কিভাবে কমাইতে হবে সেটা থাকবে। সর্বোত্তম অ্যাটম ইকোনমি, অর্থাৎ এটাকে সংক্ষেপে এই দ্বারা প্রকাশ করা হয়, বুঝছো? অ্যাটম ইকোনমি। দুর্ঘটনা প্রতিরোধ, কেমিক্যাল নিয়ে যেহেতু কাজ করা হয়, এক্সপ্লোশন হবে, ব্লাস্ট হবে, তাহলে সেটা প্রতিরোধ করতে হবে। তাহলে এখানে শ্রমিকের স্বাস্থ্য সেবা এই 9, দেখো 9 শব্দটি থাকলেই সেখানে তুমি বসে যাবে, বুঝছো? 9 বয়, বুঝছো? 4 কোনটি গ্রিন দ্রাবক, অর্থাৎ কোন দ্রাবকটি ইউজ করলে পরিবেশের ক্ষতি হয় না? গ্রিন দ্রাবক কাকে বলে তাহলে বলো তো? গ্রিন দ্রাবক কঠিন কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফর্ম, এটা কিন্তু ক্লোরোফর্মের সংকেত। এটা হচ্ছে তোমার CCl4 টেট্রা ক্লোরিন, সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড। বলো তো কোনটা অ্যান্সার হবে? আমাদের একটু পরে বিস্তারিত পড়াশোনা চলে আসছে, জাস্ট ক্লাসে থাকো, দেখবে এরপরে আমরা তত্ত্বীয় অংশগুলো পড়বো। এখন এমসিকিউ গুলো সলভ করতেছি তোমাদের অ্যাক্টিভ রাখার জন্য, বুঝছো? মেহেদী হাসান, অনিরুদ্ধ রায়, সাদিয়া, মইনুল ইসলাম, আহসান হাবিব, অনিরুদ্ধ রায় সবাই অ্যান্সার করা শুরু করেছো 4 ডি, সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড। যারা যারা অ্যান্সার করেছো তারা রাইট। সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় তোমার গ্রিন দ্রাবক। তাহলে এটার অ্যান্সার কি হবে? অতি তাপমাত্রায় কি কার্বন ডাইঅক্সাইডটা, বুঝছো? 5 সক্রিয় শক্তির মান কম হলে বিক্রিয়ার গতি কেমন হবে? সক্রিয় শক্তির মান যদি কম হয়, যেমন তোমার শক্তি যদি কম হয়, তাহলে তোমাকে যদি একটা ঘুষি মারি, তাহলে তোমার যে গতিটা, ঘুষির যে গতিটা, মানে তুমি যে ছিটকে পড়ার গতিটা বাড়বে না কমবে? মানে তুমি দেখো সক্রিয় শক্তির মান মানে এটা হচ্ছে তুমি, মনে করো এটা হচ্ছে তুমি, তোমার শক্তিটা কি হলো? কম হয়ে গেল। তোমাকে একটা দিলাম ঘুষি দিলে তুমি এখান থেকে ছিটকে এইখানে চলে আসবে না, ঠিক কিনা বলো তো? এখানে চলে আসবে না। এখন তোমার নিজেরই শক্তি কম, বাট তোমাকে একটা ঘুষি দেওয়া হলো, তাহলে বিক্রিয়ার গতি মানে তোমার দৌড়ানো বা তোমার পড়ে যাওয়ার গতিটা কি বেশি হয়ে যাবে না? তাহলে দেখো এখানকার 5-এর যারা যারা বাড়ে দিছো অ্যান্সার, তারা কিন্তু রাইট। কি বুঝতে পেরেছো? সক্রিয় মান মানে তার নিজের শক্তি কম, বাট তাকে ঘুষি দিলে সে দ্রুত বিক্রিয়া ঘটায়, দ্রুত ছিটকে পড়ে যায়। এইটাকে বলা হয় তোমার বিক্রিয়ার গতি। আমি যে কয়টা 5টা এক্সপ্লেনেশন দিছি, তোমার প্রত্যেকটা দেখো তো একটু ভালো না? নতুন কিছু শিখতে পারছো। তো এইটাই ক্লাসের মূলনীতি। তুমি ক্লাসে থাকো, নতুন নতুন এমসিকিউ বাছাইকৃত, অর্থাৎ আমাদের যে মেডি রসায়ন সিরিজের যে বইটা আছে, এখানে যাবতীয় সকল প্রশ্ন অ্যাড করা আছে। ওখান থেকে আমি খুঁজে খুঁজে যেগুলো গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় বারবার আসে, ওইগুলোকে কেবল আমি এখানে টেনে নিয়ে আসছি। তাহলে এখানে বি হবে রাইট আনসার, বাড়বে, অর্থাৎ সে ছিটকে যাওয়ার ক্ষমতা কি হয়ে যাবে? দ্রুত হবে। অ্যাসিড বৃষ্টিতে ভূমিকা নেই কোন যৌগটির? এইটা কমেন্ট করো। স্যার আমার নাম কইলেন, খুশি হইলাম, কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলেন না যে। তুমি কি প্রশ্ন করছো একটু আবার বলো তো? আমি অলরেডি অনেক টায়ার্ড হয়ে গেছি, বুঝছো, কথা জোরে জোরে বলে। পাশের বি, সাদিয়া শিমু, মাহফুজ, আব্দুস সালাম। এই তোমরা কি ফ্রেন্ডদেরকে মেনশন করছো? আদৌ করছো? সবাই ক্লাস দেখতে পারবা, 26, 25, 27, মেডিকেল সেকেন্ড টাইমার, প্রি মেডিকেল, সবাই। তাহলে অ্যাসিড বৃষ্টিতে ভূমিকা নাই, এই মানে তোমার কি এটা ওজোন গ্যাস, এটা পরিবেশের জন্য ভালো এবং এটা একটা রশ্মি প্রতিরোধ করে আমাদের স্কিনে, ওই রশ্মিটা যাতে না আসে তার বায়ুমণ্ডলের শোষণ ঘটায় হচ্ছে ওজোন গ্যাস। সেই রশ্মিটার নাম কি বলো তো? সেই রশ্মিটার নাম হচ্ছে ইউভি রে, অর্থাৎ আমাদের ইউভি রেটা আমাদের স্কিন ক্যান্সারের জন্য দায়ী। ইউভি রেটা আমাদের স্কিন ক্যান্সারের জন্য দায়ী, সেটাকে সে শোষণ করে, সে কিন্তু একটা ভালো। কিন্তু এই যে এই বেটা আর এই বেটা, এরা কিন্তু বৃষ্টি, অর্থাৎ বলছি দেখো বৃষ্টি, তাহলে এটা পানির সাথে বিক্রিয়া করবে, করে এটা দেখবা H2CO3 অর্থাৎ কার্বনিক অ্যাসিড তৈরি করবে। এটার সাথে যদি পানি বিক্রিয়া করে
তাহলে দেখবা এখানে কি কি অ্যাসিড তৈরি করবে বলো তো, নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের সংকেত লিখো তো সবাই HNO3। আবার যদি এর সাথে সালফার ডাইঅক্সাইডের সাথে পানি বিক্রিয়া করে তাহলে কি তৈরি হবে বলো তো, H2S2O7, মানে তোমার সালফিউরাস অ্যাসিড তৈরি করবে, যেটা একটা অ্যাসিড বৃষ্টি। তাহলে এটার অ্যান্সার কোনটা বুঝতে পেরেছো? কয় ধরনের সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, এটা গ্রিনহাউসের ইফেক্ট কত বলো তো? ক্লোরোফ্লোরোকার্বনের ইফেক্ট কত, মানে একটা নাম্বার আছে, সংখ্যা আছে, ওইটা কমেন্ট করো তো কে পারো। ক্লোরোফ্লোরোকার্বন গ্রিনহাউস ইফেক্ট কত পার্সেন্ট ঘটায়, এবং এটা কয়টার ফর্ম সব থেকে বেশি ব্যবহৃত হয়? সিএফসি কয়টা ফর্ম ইউজ করা হয় বেশি বলো তো? অলরেডি কমেন্ট করেছো। আমি বিয়ে করি না, এটা কোনো প্রশ্ন হলো? তুমি ক্লাস করতে আসছো, ক্লাস করো, হ্যাঁ, আমার বিয়ে নিয়ে তোমার টেনশন করতে হবে না। মাথা অলরেডি যন্ত্রণা শুরু হয়েছে, বুঝছো? কয় ধরনের সিএফসি পাওয়া যায়? সিএফসি 11-12, সিএফসি 11 এবং সিএফসি 12, এই দুইটাও সব থেকে বেশি পাওয়া যায়। এখন এই দুইটার সংকেতটা একটু পড়ে রাখবা, বুঝছো? CL3, বুঝছো? CL3, এটা লিখতে ভালো লাগে। এইটা সংকেতটা একটু শিখে নিবা, হ্যাঁ, বইতে আছে দেখবা, সিএফসি 11 এবং 12, বুঝছো? তাহলে এখানে দুই ধরনের পাওয়া যায়। যারা সাথের এ লিখছো তারা রাইট অ্যান্সার করেছো। সাদিয়া শিমু অথই নন্দী লগ্ন, তোমরা কি কমেন্ট করেছো? এতক্ষণ পরে আসলা। স্বপ্নহীন বালিকা, তোমার স্বপ্ন কোথায়? মজিদ, মমিতা 7C 7A একজন লিখছো, এটা কি হবে বলো তো? সিএফসি গ্যাসের জীবনকাল কত? সিএফসি গ্যাসের জীবনকাল দেখো, সিএফসি তে মনে ক্লোরোফ্লোরোকার্বন, তো তাহলে সেঞ্চুরি দিয়ে মনে রাখবা, সেঞ্চুরি। সিতে সেঞ্চুরি দিয়ে মনে রেখো, হ্যাঁ, সিতে সেঞ্চুরি মানে 100, তাহলে কত বছর? 100 বছর। এই যে নেক্সট কত সুন্দর, তাহলে প্রায় সিএফসি গ্যাসের জীবনকাল 100 বছর। শর্টকাট। রাসায়নিক বিক্রিয়ায় প্রথমে বিক্রিয়ার গতি বেশি থাকে কারণ কি? আমি যদি এখানে H2, আমি যদি একটা নাইট্রোজেন একটা বিক্রিয়া যদি এখানে লিখি, এখানে কি তৈরি করবে? অ্যামোনিয়া তৈরি করবে, তাই না? তো আমি এইটাকে বলা হয় বিক্রিয়ক, আর এইটাকে বলা হয় কি? উৎপাদ। তো এই বিক্রিয়কের ঘনমাত্রা যদি বেশি থাকে তাহলে এইখানের বিক্রিয়কের হার তত বেশি হবে, তাই না? এইখানে আমি যত মেডিসিন দিব তত আমি উৎপাদ পাবো, তাই না? দেখো তো, বিক্রিয়ার প্রথমে বিক্রিয়ার গতি বেশি থাকার কারণ কি? কারণ বিক্রিয়কের ঘনমাত্রা বেশি হয়, তাই। বুঝছো কাহিনী কি? বুঝতে পেরেছো? উৎপাদের বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইলেই NH3 পরিমাণ বাড়বে, ঠিক কি না? তাই ঘনমাত্রা বেশি থাকলে বিক্রিয়ার গতি প্রথম অবস্থায় বেড়ে যায়। শেয়ার করেছো? সাদিয়া শিমু, আতিক, মুসাদ্দিক, সবাই কমেন্ট করছো না কেন? ফাঁকিবাজ, ফাঁকিবাজ, কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। আচ্ছা, এটাকে বুঝতে পেরেছো? সবাই ডান লিখো, যদি বুঝতে পারো ডান লিখো, তাহলে দ্রুত আগাইতে পারবো। আমাদের মেইন পড়াশোনা কিন্তু একটু পরেই হবে এখন, এরপরে আমরা তত্ত্বীয় অংশে চলে যাব। আমাদের এমসিকিউ সলভের কিছু অংশ শেষ, অর্থাৎ তুমি যদি এই অধ্যায়টা অনেক বড়, অনেকগুলা পেজ, সেখান থেকে কোন এমসিকিউটা পড়লে তোমার কমন পাওয়ার হার বাড়বে, অর্থাৎ আমি একজন যদি টিচার হইতাম কলেজ লাইফে, মেডিকেল লাইফে, তাহলে আমি এই প্রশ্নগুলোই করতাম। তাহলে তোমরা লাস্ট পর্যন্ত থাকো, যে কয়টা এমসিকিউ দেই অধ্যায়ের এইগুলা হেডে সেভ করে রাখো, পুনরায় সেই সেভ করা অংশটুকু তুমি পরীক্ষায় ঢেলে দিও। ওকে, দেখো মরিচার সংকেত কোনটি? মরিচার সংকেত যখন ফেরাস ডাইঅক্সাইডের সাথে একটা পানির বন্ধন যুক্ত হয় তখনই কেবল, অর্থাৎ লোহার উপরে যখন পানিগুলো এসে পড়ে গ্রিলে, তখন কিন্তু মরিচা ধরে। তো মরিচার সংকেত হচ্ছে 3 অণু পানি যুক্ত থাকবে, সাথে ফেরাস ট্রাইঅক্সাইড, ফেরাস মানে ফেরিক ট্রাইঅক্সাইড, ফেরিক শব্দটির উচ্চারণ কিন্তু ইক হবে। যারা যারা ডি অ্যান্সার করছো তারা কিন্তু রাইট, অর্থাৎ ফেরিক হবে কিন্তু এখানে, বুঝছো? ফেরিক, ফেরিক, ফেরিক যারা যারা দিছো তাদের ক্ষেত্রে রাইট অ্যান্সার। 9A অলরেডি লিখছো।
শেয়ার দিছো, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমার এখানকার শিরা বেড়ে মানে শিরাটা দেখা যাচ্ছে না, মানে প্রচুর হেডেক। 10-এর ছি স্যারের ক্লাসে মেয়ে আর মেয়ে। আরলিনা, মুজিদ, নৌফি, আইরা, আব্দুর রহমান, মমিতা, ঠিক আছে। ডি ফেরিক অক্সাইড, থ্যাংক ইউ। ফেরিক অক্সাইডের সাথে 3 অণু পানি, ফেরিক অক্সাইডের সাথে 3 অণু পানি। তাহলে এটা গেল আমাদের সলভ। এইবার দেখো আমাদের পরীক্ষা আসে যে ইস্ট থেকে, ইস্ট একটা কি বলতো, ছত্রাক, তাই না? ইস্ট একটা কি, ছত্রাক। ছত্রাকের ইংলিশ নাম কি বলতো, ছত্রাক। এখন ছত্রাকের ইংলিশ নামটা কি? ছত্রাকের হচ্ছে ইস্ট। হ্যাঁ, তো ইস্ট থেকে প্রাপ্ত এনজাইমগুলো মনে রাখার জন্য মনে রাখবা জামাই, জামাই পাওয়া যায়। অর্থাৎ ইস্ট থেকে কি পাওয়া যায়, জামাই পাওয়া যায়। দেখো জাইমেজ, মল্টেজ, ইনভার্টেজ, বুঝছো? বুর্গির জায়গাতে জাইমেজ, মাতে মল্টেজ, আর রস্যইতে ইনভার্টেজ। ওকে, তারপরে দেখো আরো কিছু এনজাইমের নাম পাওয়া যায়, এবং এই এনজাইমগুলো দিয়ে আমরা যদি এই স্টার্সে এই ডাইজেস্ট এনজাইমটা যদি স্টার্সে মানে ঢেলে দিই, তাহলে স্টার্স থেকে মল্টেজ তৈরি হবে। আবার মল্টোজে কি এনজাইম ভূমিকা রাখবে, মল্টেজ। ইউরিয়ার উপরে কি কাজ করবে, ইউরিয়েজ। এখন এই ইউরিয়াকে ভেঙে দিল, কি তৈরি করলো, অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড। জাইমেজ কোথায় কাজ করে, গ্লুকোজের উপরে। গ্লুকোজ ভেঙে কি তৈরি করে, অ্যালকোহল। অ্যালকোহলের সংকেতটা কমেন্টে লিখো, দেখি কার কার হয়। 11টা অ্যান্সার করি। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের কোনটি প্রভাবক ব্যবহৃত হয়? স্যার এইগুলো কি বললি? 10-এর ডি। যারা যারা অ্যান্সার করেছে, নওফি, আয়েরা, আব্দুর রহমান, মৌমিতা, সাদিয়া আফরিন, শিমু, সবাই রাইট অ্যান্সার। স্যার বিগ ফ্যান। আর যারা লাস্ট পর্যন্ত থাকবা তাদের জন্য ছোট্ট করে একটা গান হয়ে যেতে পারে, বুঝছো? যারা লাস্ট পর্যন্ত থাকবা তাহলে সবাইকে মেনশন দাও, শেয়ার দাও। অসুস্থ অবস্থায় তোমাদেরকে ক্লাস নিচ্ছি, তুমি কেন পারবা না? আমি যদি এখানে 1 ঘন্টা দাঁড়াই ক্লাস নিতে পারি, আমার সাইনোভিয়াল ক্যাভিটিও ব্যথা, তুমি কেন পারবা না? তুমি তো শুয়ে ক্লাস দেখতেছো ভাই। আর ক্লাস দেখার পাশাপাশি মনোযোগ আকর্ষণ করবে কিভাবে? এই যে মেডি সিরিজের বইগুলো আমাদের বাজারে অলরেডি চলে আসছে, তুমি লাইব্রেরিতে খোঁজ নিয়ে দেখো, মেডি সিরিজের বই অলরেডি আমাদের পিক আপে করে চলে গেছে। তোমরা ওখান থেকে এক সাইড বই কিনো, সাথে রেগুলার পড়াশোনা করো আমাদের সাথে। রুটিন দেখবা আমাদের গ্রুপে দেওয়া আছে, এবং আমি মেনশন করে দিচ্ছি, দেখো গ্রুপটা, তোমরা এই গ্রুপে জয়েন হয়ে যাবে। হ্যাঁ, আর তোমাদের গাইডলাইনমূলক কোনো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে নক দিও। হ্যাঁ, দেখো সবাই কমেন্টের দিকে খেয়াল করো, আমি একটা গ্রুপের মেনশন দিচ্ছি। আসবে কি সেকেন্ড টাইমের গ্রুপটা একটু মেনশন করো তো একজন। আমি পাচ্ছি না। আসসালামু আলাইকুম স্যার, রাইসা রহমান, অথৈ লগ্ন, আব্দুস সালাম 11 বি। দেখা যাক অ্যামোনিয়া উৎপাদনের ক্ষেত্রে দেখো আমরা এই যে অ্যামোনিয়া উৎপাদনের কোন পদ্ধতি ব্যবহার করি, হেবার বস পদ্ধতি অনুসরণ করি। এখানে দেখবা নাইট্রোজেন 1 মোল এবং সাথে তোমার 3 মোল হচ্ছে হাইড্রোজেন দিয়ে তোমার কি হয়, এই 2 মোল অ্যামোনিয়া গ্যাস তৈরি করে। এখন এইখানে তাপমাত্রা কত লাগে এটা মনে রাখতে হবে পরীক্ষার ক্ষেত্রে, 450 থেকে 550। এবং এখানে লোহার চূর্ণ দেওয়া হয়, লোহার গুঁড়া। হ্যাঁ, তাহলে দেখো তো এখানে চাপটাও মনে রাখবা 200 অ্যাটমসফিয়ার। তাহলে একটা এমসিকিউ সলভের আমরা কয়টা এমসিকিউ সলভ করে ফেললাম, 1টা 2টা 3টা, কত মোল করে ইউজ করা হয়। এবং পরীক্ষায় এইখানে এক্স দিয়ে দিবে, তখন তোমার এক্স এর জায়গায় 3 অণু হাইড্রোজেন যুক্ত হয়, এটা কমেন্ট করা, কমেন্ট না, তোমার পরীক্ষায় লেখা লাগবে, বুঝছো? তাহলে হেবার পদ্ধতি, পরীক্ষার নাম কি, হেবার পদ্ধতি কি তৈরি করে, অ্যামোনিয়া। কত মোল থেকে কত মোল আমি কিভাবে মনে রাখি জানো, এখানে 1 আছে বর্তমানে, 132 132 দিয়ে মনে রাখি, যাতে মোল সংখ্যা ভুল না হয়। ওকে, আমার কাছে আগের বছরের বুক আছে, সেটাতে হবে না? হ্যাঁ হবে, তবে আপডেট পেজগুলো একটু মানে দেখে নিও আর কি, আপডেট যে এমসিগুলো অ্যাড করা হয়েছে। সাদিয়া আফরিন, শিমু, 200 অ্যাটমসফিয়ার, মজিদ বি। হ্যাঁ, তাহলে এখানকার আনসার হবে বি। অটোমোবাইল ইঞ্জিন থেকে একটা ইঞ্জিন আছে, বুঝছো? এই মনে করো সেই
ইঞ্জিনে একটা পাইপ থাকে, এই পাইপের একটা ছিদ্র থাকে, ছিদ্র পথ দিয়ে একটা গ্যাস বের হয়, বুঝছো? এই মনে করো সেই ইঞ্জিনটা, এই ইঞ্জিন থেকে একটা বায়ু দূষক নির্গত হয়, নির্গত দূষক গ্যাস, সেটা পরিবেশের জন্য ক্ষতিকর, মানব জীবনের হুমকি স্বরূপ, যেটাকে অনেকে বলা হয় নীরব ঘাতক। তাহলে পরীক্ষা যদি আসে নীরব ঘাতক, এটা বিসিএস এ আসে, জানো নীরব ঘাতক নিচের কোনটি? তোমরা শেয়ার দিছো ভাই? শেয়ার দিছো? লাস্টে যারা থাকবা তাদের জন্য একটা সং হইতে পারে, তাইকো। কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে তোমারে। এই গানটা লাস্টে গাইবো, বুঝছো, যারা লাস্ট পর্যন্ত থাকবা। তাহলে এখানে নীরবঘাতক কোনটিকে বলা হয়? কার্বন মনোক্সাইড, বুঝছো? এটা আরো সুন্দর করে গাইবো, তোমরা লাস্ট পর্যন্ত থাইকো। তাহলে 12 যারা অ্যান্সার করছো, অলরেডি অ্যান্সার করেছো মাহফুজ, অথৈলগ্ন, সুলতানা, আপন রয়। আচ্ছা, থ্যাংক ইউ। কোনটি ফসজিন গ্যাস? ফসজিন গ্যাস একটা বিষাক্ত গ্যাস, বুঝছো? এটা যখন আমরা, ফসজিন গ্যাস কিভাবে তৈরি হয় বলো তো? ফসজিন গ্যাস কিভাবে তৈরি হয়? এই যে আমরা ক্লোরোফ্লোরো কার্বন, এই যে তোমার যৌগটা, এইটাকে আমরা একটা বোতলে সংরক্ষণ করি, বুঝছো? ফসজিন গ্যাস যখন সিএফসি গ্যাসটা যখন আমরা সাদা বোতলে রাখি, অর্থাৎ কাঁচের বোতলে রাখি, তখন সূর্যের আলোটা এসে এই সিএফসি গ্যাসের উপর এসে পড়ে, তখন এই সিএফসি ক্লোরোফ্লোরো কার্বনের সংকেত কি? CH Cl3, এটা হচ্ছে ক্লোরোফ্লোরো কার্বনের সংকেত। এর সাথে তোমার কি যুক্ত হয় জানো? এই যে তোমার জাইমন অক্সিজেন যুক্ত হয়ে যায়, হয়ে একটা বিক্রিয়া ঘটায়, যেটাকে COCl2 তৈরি করে, সাথে তোমার পানি তৈরি করে। তো দেখো এই যে COCl2 এই গ্যাসটাকে বলে ফসজিন গ্যাস, এটা একটা বিষাক্ত গ্যাস। তাই সূর্যের আলো যাতে এই বোতলের উপরে না পড়ে বা বোতলকে ভেদ করে না যাইতে পারে, তখন এই গ্লাসের গায়ে একটা আবরণ দেওয়া হয়, যে আবরণটা বাদামি রঙের। তা বাদামি বোতলে রাখা হয় সিএফসি ক্লোরোফ্লোরো কার্বন, সিএফসি, হ্যাঁ ক্লোরোফর্ম, সরি সিএফসি না, ক্লোরোফর্ম, বুঝছো? ক্লোরোফর্ম, সিএফসি না, এটাও একটা সিএফসির আন্ডারে পড়ে যদিও। তাহলে এখানে কি হবে আনসার? COCl2। আচ্ছা ভাই, আমি এতক্ষণ ধরে যে কয়টা এমসিকিউ সলভ করালাম, বুঝতে কি পেরেছো? হ্যাঁ বা না লিখো তো একটু। বুঝা গেছে? আর তোমরা একটু শেয়ার দাও নাই কে কে? আপন রয়, মাহফুজ শেয়ার দাও, সাবিরা, শিফাত ইসলাম শেয়ার দিচ্ছ? গেছি করে মাথা নষ্ট হয়ে গেছে। 13A অলরেডি বলেছো, রাবি, মাহফুজ, অপন রয়। 13A, 13C কেন? 13C না রে, এইটা হবে আনসার, এটা 14 দেখো তো, লাসাতিলার নীতি। লাসাতিলার নীতিটা লেখো তো একজনকে পারো। এটা নির্দিষ্ট ঘনমাত্রা ও চাপে, টেম্পারেচারে তোমার যদি তাপ, মানে তাপমাত্রা, ঘনমাত্রা আর চাপ যদি পরিবর্তন করা হয়, তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থা এমনভাবে পরিবর্তিত হবে যাতে তোমার এই যে তোমার পরিবর্তনটাকে প্রশমিত করতে পারে। ধরো তুমি তাপমাত্রা পরিবর্তন করে দিছো, তো সাম্যাবস্থাটা এমনভাবে সে ব্যালেন্স করে নেবে যাতে পরিবর্তনটা ঠিক করতে পারে। ক্লিয়ার? ঠিক আছে, বুঝছি ভাই। আমেনা খাতুন এতক্ষণ পরে কমেন্ট। আরিয়ান, মুর্তজা, সবাই কমেন্ট করো ভাই। প্রশ্নগুলো ভাই গ্রুপগুলো অ্যাপ্রুভ করে না। আচ্ছা, করার দরকার নেই, তোমার প্রোফাইলে দিলে এনাফ। আর সব গ্রুপ তো অ্যাপ্রুভ করবে না। হ্যাঁ, আমার মাথা অলরেডি অনেক ভারী হয়ে গেছে রে। হ্যাঁ পেরেছে, ক্লিয়ার, বুঝছি। মুন্নি, মমিতা, একটু শেয়ার দিও, হ্যাঁ একটু মেনশন দিও ফ্রেন্ডদেরকে। আচ্ছা দেখো, এখানে এই সেই 132 ফর্মুলা, নাইট্রোজেন হাইড্রোজেন যুক্ত হয়েছে। এখানে তাপমাত্রাটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা একটা তাপ উৎপাদনে হারি বিক্রিয়া। অবশ্যই এটা তাপ
উৎপাদী বিক্রিয়া, যেহেতু নেগেটিভ আছে, বুঝছো, এটা তাপ নেগেটিভ বিক্রিয়া, এটা নেগেটিভ, এটা নেগেটিভ। এখন এখন মানে কি কি প্রভাবক আছে দেখো, এখানে 450 থেকে 550 ফেরাস সহায়ক প্রভাবক, এগুলা তাপমাত্রা চাপটা মনে রাখবা খুব সুন্দর করে। এখানে কি কি ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, প্লাটিনাম, এইগুলো ইউজ করা হয়েছে, চাপটা না মনে রাখলেও চলবে। তো এই সকল ইনফরমেশনগুলো আমাদের একটা বই থেকে নাও, মেডি রসায়ন বই, একটা মেডি সিরিজেরই বই, যেটা বাজারে অলরেডি চলে এসেছে, তোমরা এটা নিও। হ্যাঁ, এখানের এই যে 192 আর 196, এটা কিন্তু মনে রাখা লাগবে, এই দুইটা কিন্তু পরীক্ষায় অনেক জায়গায় আসে, বুঝছো, কিলো জুল মনে রেখো, কিলো জুল। হ্যাঁ, যদি এখানে পার মোল দেওয়া উচিত ছিল এদের, হ্যাঁ, পার মোল। স্থির তাপমাত্রায় বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থা কোন দিকে যাবে? দেখো তুমি এখানে ঘনমাত্রা বৃদ্ধি করছো, তাহলে এটা কি সমানুপাতিক সম্পর্ক না? ঘনমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থা কোন দিকে সরবে? মনে করো এইখানে তুমি এটা মনে করো বিক্রিয়ক, এটা হচ্ছে তোমার উৎপাদ, তাহলে তুমি এখানে বাড়াচ্ছ, তাহলে ডান দিকে চলে যাবে। মানে তুমি যত পরিমাণ মেডিসিন লাগাবা, মানে তুমি যত পরিমাণ সিমেন্ট রড দিবা, তত পরিমাণ তো ঘনত্ব বাড়ছে, সেই ঘনত্ব বাড়লে তত পরিমাণ বিল্ডিংটা উঁচু হবে, ঠিক কিনা? তো এইটা তো ইনপুট আর এটা তো আউটপুট, তাহলে ইনপুট যদি বাড়ায় তাহলে আউটপুট বেড়ে যাবে, অর্থাৎ রড সিমেন্ট যদি বাড়ায় তাহলে বিল্ডিং এর তলাগুলো বাড়বে। তাই বলতেছে দেখো, ঘনমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থা কোন দিকে সরবে? ডান দিকে সরে যাবে, শেষ। বুঝছো? তাহলে দেখো কোন দিকে সরে যাবে? ডানে সরবে। সাম্যাবস্থা কোন দিকে সরবে? স্থিত অবস্থায় থাকবে। এটা কি রাইট অ্যান্সার বলো তো? সি, ডানে, ঠিক আছে। 14C সাবিরা বলছো, সাদিয়া শিমু। আমাদের টার্গেট 1K কমেন্ট যদি হয় তাহলে দেখা যাবে কেমন তোমরা কমেন্ট করেছো আজকে। অথবা লগ্ন, সবাই একটু বেশি বেশি কমেন্ট করবা। হাবিব পাবি বান্দা ক্লাসে আসো। বুঝতে পেরেছি। কোনো অভিমুখী বিক্রিয়ায় সাম্যাবস্থায় থাকা গেলে ওই অবস্থায় যদি একটি নিয়ামক ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থান ডানে বা এমনভাবে পরিবর্তিত হবে যাতে নিয়ামকের পরিবর্তনগুলো ফলাফলটা প্রশমিত করে। থ্যাংক ইউ তোমাকে এটা লেখার জন্য, অনেক বড় একটা জিনিস লিখে ফেলছো। যদি আমি প্রিপারেশন নেওয়ার আগে আমি এটা জানতাম না, বুঝছো, আমি শুধু আমার নিজের ওই সেই এইচএসসি লাইফে যেটা পড়ছিলাম না, ওইটাকে আমি জাস্ট রিমাইন্ড করছি, সত্যি কথা বলতে। আচ্ছা না ভাই, 15C দেখা যাক। তাপহারী বিক্রিয়া, দেখো এখানে কার্বন অণু পরিবেশে থাকে, সেই কার্বন অণু অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো, এটা কিন্তু তাপ উৎপাদী বিক্রিয়া। এটাও তাপ উৎপাদী বিক্রিয়া। এই যে অক্সিজেনের সাথে বিক্রিয়া হচ্ছে। CH4 এটাও কিন্তু তোমার এই মিথেন গ্যাসে যদি আগুন ধরে যায় না, বলো তো, হাইড্রোজেন গ্যাস কিন্তু অক্সিজেনের সাহায্যে আসলে পড়ে, মানে পুড়ে যায়, তো তাপ উৎপাদন করবে। এটা এই কার্বনও কিন্তু পুড়ে, কার্বনও কিন্তু কার্বনের যে অণুগুলো কিন্তু পুড়ে যায়, বাট নাইট্রোজেনকে তুমি কখনো পোড়াইতে পারবা না, কারণ পরিবেশে নাইট্রোজেন কত পার্সেন্ট থাকে? 78% না? আর অক্সিজেন থাকে কত পার্সেন্ট? 20.95%। হ্যাঁ, তো এরা যখন 2% একসাথে থাকছে, তখন কেন এই আগুন লেগে যাচ্ছে না পরিবেশে? কারণ এরা তাপ হারি, মানে এরা তাপ হারায় ফেলে, এবং এদের ডেল এইচ এর মান কি হবে? পজিটিভ হবে। ডেল এইচ এর মান কি হবে? পজিটিভ হবে। বুঝছো? আগুন কি হয় না? আগুন লাগে না। পিডিএফটা পেয়ে যাবো আমাদের সেকেন্ড টাইম, এবং প্রিমেডিকেল গ্রুপটা আমাদের জয়কলির একটা আলাদা গ্রুপ আছে, ওইখানে অ্যাড করে নিও, এবং একটা গ্রুপের মেনশন দাও তো কেউ, ওই গ্রুপে সবাই জয়েন হয়ে নিও। হ্যাঁ, মেহেদি হাসান, তুমি বুঝবা কেমনে? তুমি আসছো অন্য কাজে। ভরক্রিয়ার সূত্র কে আবিষ্কার করেন? তুমি মনে অন্য ডিপার্টমেন্টের, মাথার উপর দিয়ে যাবে, তোমার টার্গেট অন্য কিছু। 15C বাকিরা যারা কমেন্ট করতেছে তারা কি তোমার মতো? তোমার মতো না। সাবিরা 15C ভরক্রিয়ার সূত্র কে আবিষ্কার করেন? গুলবার্গ, ওয়েজ, জোসেফ লুইস, অ্যাভোগাড্রো, রবার্ট বয়েল। রবার্ট বয়েল টেম্পারেচারে যে সূত্রটা আছে না, আদর্শ গ্যাসের, ওটা আবিষ্কার করে। অ্যাভোগাড্রো যে 6.023 × 1023টা অণু থাকে এক মোলে। জোসেফ লুইস, ওই যে লুইস তোমার যে ইলেকট্রন জোড় থাকে না, ওইটা আবিষ্কার করে। লুইস তত্ত্ব বলা হয় না, অ্যাসিড ক্ষারকের। আর গুলবার্গ, ওয়েজ, এটা হচ্ছে তোমার এই ভরক্রিয়ার সূত্র আবিষ্কার করে। হ্যাঁ, তাহলে এখানকার অ্যান্সার হবে এ যারা দিছো তারা রাইট। গ্রুপের লিঙ্ক দেখো, আসানবী মেনশন করছে,
ওখানে যুক্ত হয়ে যাও। মানে পিডিএফ। আর এক্সামগুলো কখন হবে ভাইয়া? এক্সামগুলো নিব হচ্ছে এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর। হ্যাঁ, আপাতত ক্লাসগুলো দেখতে থাকো। হ্যাঁ, না ওরা আবার ক্লাস লিঙ্ক হারাই ফেলবেন, কারণ প্রি মেডিকেল প্লাস সেকেন্ড টাইম আর দুইটা মিলেই চলছে এই কোর্স। হ্যাঁ, তো এক্সামটা শেষ হলে আমরা ডেইলি এবং উইকলি বেসিসে এক্সাম নেব ফ্রিতে। কেপি এবং কেসির মান কখন সমান হয়? তো আমি মনে রাখি যে পিসি মানে কি? পি আর সি। পিসি মানে কি? পিসি মানে পার্সোনাল কম্পিউটার ইজ ইকুয়াল টু কে। তাহলে দেখো কেপি ইজ ইকুয়াল টু কেসি প্লাস, ও না প্লাস হবে না এখানে, কেসি দেখো কেসি ইন্টু আর টি মানে মোল সংখ্যা, মানে তোমার ওই আদর্শ গ্যাসের ধ্রুবক, টি মানে টেম্পারেচার, আর এখানে ডিফারেন্স চিহ্ন, তারপরে মোল। এখন কেপি ইজ ইকুয়াল টু কেসি কখন সমান হবে? যখন এর মান যখন 0 হবে, তাই না? কিছু টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1, তাই না? তাহলে কেসি ইজ ইকুয়াল টু কেপি কখন সমান হবে? যখন ডেল মানে তোমার পার্থক্য এন মানে মোল সংখ্যা, মানে এদের উৎপাদকের মোল সংখ্যা এবং বিক্রিয়কের মোল সংখ্যার পার্থক্যটা যখন 0 হবে। দেখো এখানে কয় মোল আছে বলো তো? এ নাম্বার অপশনে 1 মোল আর 3 মোল যুক্ত করলে 4 মোল, এখানে 2 মোল। তাহলে এটা কিন্তু কেপি কেসি সমান হবে না। এটা 1 মোল, এখানে 2 মোল, কেপি কেসি সমান হবে না। এখানে 2 মোল, এখানে কিন্তু 2 মোল, দেখছো? 2 মোল কাটাকাটি করলে এখানে 2 মাইনাস 2 করলে কিন্তু 0 হয়। আর সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, আর কেসি ইজ ইকুয়াল টু কেপি ইজ ইকুয়াল টু সমান, বুঝছো? কিন্তু ভাই এটা কেন হলো না? কারণ এদের ভৌত অবস্থা তখন সবগুলো গ্যাসীয়, তা আমরা কাউন্ট করছি। বাট এই বি কিন্তু লিকুইড দশা, গ্যাস কিন্তু এটা আর এটাকে কাউন্ট করবা, বাট এটা কিন্তু কাউন্ট করবে না, কারণ এখানে এল মানে লিকুইড, বুঝছো? শিপাত সি, ঠিক আছে, 17 সি। আমি জাস্ট 1 মিনিটের রেস্ট নিই, বুঝছো? 1 মিনিট বলতে 30 সেকেন্ড। আমি আর একটা এমসিকিউ সলভের জন্য তোমাদের দিই, করো তো এটা। বিক্রিয়ার সাম্যর উপর কোনটির প্রভাব নেই বলো তো? চাপ, প্রভাবক, ঘনমাত্রা, তাপমাত্রা। তোমাদের কমেন্টগুলো একটু পড়ি। হ্যাঁ, আমার একটু ভালো লেগে গেছে। 17 সি, 18টা অ্যান্সার করো। যে বিক্রিয়ার সাম্যের উপর কোনটির প্রভাব নেই? চাপ, প্রভাবক, ঘনমাত্রা, তাপমাত্রা। এটা কমেন্ট করো এবং কোনো সমস্যা হলে আমার এই আইডিতে নক দিও। আমি একটা আইডি দিচ্ছি তোমার। ক্লাস কি পছন্দ হচ্ছে? ভালো লাগতেছে? দেখো তো, বিক্রিয়ার সাম্যর উপর কোনটির প্রভাব নাই? চাপ, প্রভাবক, ঘনমাত্রা, তাপমাত্রা। সবাই কমেন্ট করো। সাবিরা 18 বি, দেখা যাক প্রভাবক নাই কোনটির উপরে। লাসাতেলার নীতি অনুযায়ী তো চাপ, তাপ, ঘনমাত্রা এগুলো তো থাকবেই, তাহলে প্রভাবকের উপরে কোনো ক্ষমতা নাই। তাহলে 18 কি হবে? অলরেডি অ্যান্সার করেছে সাদিয়া শিমু, সুলতানা, স্বপ্নহীন বালিকা 18 বি, আহসান হাবিব, শিফাত ইসলাম, নাইমা, ইমরান মোল্লা, ঠিক আছে। সেই তুমি কেন এত চেনা হলে, প্রভাবক। হ্যাঁ, কিছু গুরুত্বপূর্ণ জিনিস, পিএইচ এর মানগুলো মনে রাখা লাগবে। আমি তোমার দেখো এই অধ্যায়টা কিন্তু হিউজ, যেটা তোমাকে পড়াবো 1 ঘন্টা 15 অথবা 1 ঘন্টা 10 অথবা 1 ঘন্টায়। তো আমি সেই ইনফরমেশনগুলো তুলে ধরেছি যেগুলো জানতেই হবে, এবং মেডিকেল ভর্তি পরীক্ষা এবং একাডেমিক লাইফে এই ইনফরমেশনগুলো জানা জরুরি, বুঝছো? সবাই কমেন্ট করবা। এখন এই পেজগুলো মনে রাখার টেকনিক বলবো, এই টেকনিকগুলোই কমেন্ট করবা। যে টেকনিকগুলো মুখ দিয়ে বলবো এই টেকনিকগুলো বলবা। হ্যাঁ, রক্ত দেখো, রক্তকে আমরা লিখতে গেলে আসে না, রক্ত 7.4 লিখতে গেলে কিন্তু লাস্টে FOUR লিখতে হয়, 4। রক্ত আর আছে। হ্যাঁ, তো রক্ত 7.4, রেঞ্জটা মনে রাখা লাগবে 3.5 থেকে 45। মাতৃদুগ্ধ, দেখো দুধ কখনো কিন্তু মিথ্যা কথা বলে না। দেখো 6 নয়, বলতে 6 এটাকে উল্টে দিলে 6 নয়, তাহলে দুধ কখনো মিথ্যা কথা বলে না, বুঝছো? 6 নয়, 6 নয়, 9 অপচয়, বুঝছো? চোখের পানি আর প্রস্রাব, বুঝছো? চোখের পানি মূত্র একসাথে করে ফেলায়,
যারা যারা দুঃখে থাকে তারা কি হিসু করতে গেলেও কান্না করে, এটা দিয়ে মনে রেখো। চোখের পানি প্রস্রাব 7.5 থেকে 4.8। যারা দুঃখ পায় তারা কি করে, একসাথে হিসু করে, একসাথে কি করে, একসাথে চোখের পানি ফেলায়, কান্না করে। তাই দুঃখ দিয়ে মনে রাখতে পারো। আর এ কখনো ফলস কথা বলে না, ফলস কথা বলে না। 6 নয়, দুধ, বুঝছো? চোখের পানি প্রস্রাব। মাটি, মাটিকে আমরা লিখতে পারি মাঠ, মাঠ মানে কি 8, মাঠ মানে কি 8, মাটি মাঠ 8, মাঠ 8, 7 থেকে 8, মাটি 8, মাটি 8, মাটি 8, 7 থেকে 8, মাটি 8, 7 থেকে 8, মাটি 8, 7 থেকে 8। মনে থাকবে ভাইরা? তোমাদেরকে মনে থাকবে কিনা দেখো। এই মেহেদি, আর একবার কিন্তু উল্টাপাল্টা কথা বললে তোমাকে কিন্তু রিমুভ দেওয়া হবে, বুঝছো? এসব করো না। আমার মনে হয় তুমি অন্য ডিপার্টমেন্টের, এখানে আসতো। আপনি গানের সুর ধরলেই ভয় লাগে, পাশে আম্মা আছেন এর জন্য। আচ্ছা, এই সবাই কমেন্ট করো তো দেখি 1000 হয় কিনা। মাটি 8, মাটি 8, 7 থেকে 8। হ্যাঁ, শ্যাম্পু দেখো, শ্যাম্পুকে কি বলা হয়? শ্যাম্পুর দাম কত? 5 টাকা। শ্যাম্পু আমরা ক্লিয়ারম্যান যেগুলো মাখি তার নাম 5 থেকে 5.5, 5 থেকে 5.5। তাহলে দাম কত? 5 টাকা। দাম কত? 5 টাকা। শ্যাম্পুর দাম কত? 5 টাকা। পাতা যেগুলো পাওয়া যায়, তাই না? এরটা 10, এরটা 10, বুঝছো? এরটা 10, এটা মনে রেখো। এরটা 10। সাবান 7, সাবান, সাবান দিয়ে মনে রাখবা 7, সাবান দিয়ে মনে রেখো 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 7। এই রাব্বি ভাই, কয়েকজন মুখ খারাপ করতেছে, ওদের রিমুভ করেন। সাবান 7, সাবান 7, দেখো। তারপরে দেখো দ্রবণের প্রকৃতি পিএইচ এর উপর নির্ভর করে। দেখো এই যে 7, কোন কোন যৌগগুলা, কোন যৌগগুলা দেখো 7। অর্থাৎ আমরা এইগুলা কি বলো তো, সব কিন্তু লবণ, তাই না? তো লবণ কখন তৈরি হয়? লবণ তখনই তৈরি হয় যখন একটা অ্যাসিড অর্থাৎ HCl সাথে একটা ক্ষার, এই যে ক্ষার, হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা যুক্ত হয়, হয়ে এটা তোমার লবণ আর পানি তৈরি করে, ঠিক কি না? এই দুইটা তো সার্বজনীন কথা। দেখো, শক্তিশালী অ্যাসিড আর শক্তিশালী ক্ষার মিলে কি তৈরি হয়? লবণ পানি। তো এটার ফলাফলটা কি আসলে? দেখো, সোডিয়াম ক্লোরাইড মানে লবণ তৈরি হলো, সাথে কি তৈরি হলো? পানি তৈরি করা হলো। তুমি একটা জিনিস খেয়াল করছো, শক্তিশালী অ্যাসিড আর শক্তিশালী লবণ, শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষার, অর্থাৎ এখান থেকে ক্লোরিনটা আসছে আর এখান থেকে হাইড্রোক্সিল, এখান থেকে সোডিয়ামটা আসছে, এসে সোডিয়াম ক্লোরাইড তৈরি করলো। তাহলে দুইজনে যেহেতু সমান পাওয়ারের, তাই এদের নিরপেক্ষতা অর্জন হবে। দেখো, পটাশিয়াম হাইড্রোক্সাইড আর HCl যুক্ত হয়ে পটাশিয়াম ক্লোরাইড তৈরি করে। সোডিয়াম নাইট্রেট, নাইট্রিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড মিলে হয় সোডিয়াম নাইট্রেট, সেম ওটাও। তাহলে এই যে যৌগগুলা দুইজন যে মিলে তৈরি হলো, এই দুইজনই পাওয়ারফুল, তাই এটা সমান সমান পাওয়ার, অর্থাৎ 7। কিন্তু তুমি এখানে খেয়াল করে দেখো, সোডিয়াম এটা কিন্তু অনেক বড় জায়গা থেকে আসছে, সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আসছে। বাট এই যে কার্বনেট, এটা কিন্তু কোথেকে আসছে জানো? এটা H2CO3 এই যৌগটা থেকে আসছে। মানে এইটা আর এইটা যুক্ত হয়ে তোমার এই যৌগটা তৈরি করছে। তুমি এটা জিনিস খেয়াল করে দেখো, সোডিয়ামটা আসছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সবল ক্ষার থেকে। সবল ক্ষার আছে বাট দুর্বল অ্যাসিডের অংশটা আছে, তাহলে এটা অবশ্যই ক্ষারের মানটা বেড়ে যাবে। তাই দেখো পিএইচটার সাথে বেশি ক্ষারীয়। এখানেও সেম, এটা বাইকার্বনিক অ্যাসিড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড মিলে তৈরি হয়েছে। তো এইখানে এগুলো সব কি হবে? 7-এর বেশি। কিন্তু এইখানে দেখো ক্লোরিনটা আসছে HCl থেকে, বাট এই যে অ্যামোনিয়া অংশটা আসছে কিন্তু অ্যামোনিয়াম NH4 হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর HCl বিক্রিয়া করে এই অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে। এখন এই ক্লোরিন অংশটা কিন্তু বেশি অ্যাসিডীয় ক্ষমতাধারী এর থেকে, তাই এটা কিন্তু 7-এর নিচে থাকবে। মানে অ্যাসিড ধর্মটা এই যৌগগুলো বেশি। বাফার দ্রবণের ক্ষেত্রে অম্লীয় দ্রবণ কারা আর ক্ষারীয় দ্রবণ কারা? জাস্ট এই লাইনটা মনে রেখো, বুঝছো? এই লাইনটা আসে পরীক্ষায় আর এই লাইনটা আসে পরীক্ষায়, বুঝছো? এই দুইটা, বুঝছো? ইস দেরি হয়ে গেল। সাদিয়া জান্নাত তুফা, তুফা তোমার তুফান লাগাই দেবো, বুঝছো? দেরি করো।
দেখো অম্লীয় বাফার মানে লবণ, দেখো অম্লীয় বলতেছে না, তার মানে অ্যাসিড না, বাট এখানে অ্যাসিডটা থাকবে দুর্বল। দেখো ক্ষারীয় বলতেছে না, তাহলে ক্ষারটা থাকবে দুর্বল। উল্টা জিনিস, অম্লীয় বাফার বললে এখানে যে অ্যাসিডটা আছে সেটা দুর্বল হইতে হবে। দেখো এখানে CH3COOH, এটা কিন্তু অবশ্যই দুর্বল অ্যাসিড। তাহলে বলতেছে অম্লীয় বাফার, তুমি নিচ্ছ যে অ্যাসিডটা তার নাম কি হয়ে যাবে, দুর্বল। আবার ক্ষারীয় বাফার যখন বলতেছো তখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মানে সে দুর্বল ক্ষারক, কিন্তু এখানে কিন্তু একটা শক্তিশালী উপাদান আছে, মানে দুর্বল ক্ষারক হবে, সাথে এটা ওই ক্ষারকের লবণ হবে। তাহলে এই দুইটা পয়েন্ট মনে রাখো, এমসিকিউতে চলে যায়। ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করতে কোন জোড়টি ইউজ করা হবে? কমেন্ট করো, ক্ষারীয় বাফার কমেন্ট করো। লেকচার স্লাইড দেওয়া হবে, গ্রুপে জয়েন হয়ে যাও। মজিদ লেকচার স্লাইড দেবেন ভাই? হ্যাঁ দিব, দেরি হয়ে গেল। আচ্ছা 5 টাকা। লেকচার স্লাইড দিবেন? হ্যাঁ দিব। 2 টাকাও দেয়, বাট 5 টাকা সম্ভব বেশি ভাই। আপনি আচ্ছা দেখো, আমি যা বলতেছিলাম যে ক্ষারীয় বাফার, তার মানে ক্ষারটা এখানে কি হবে, দুর্বল হবে। ক্ষারটা কেমন হবে, দুর্বল। তো দুর্বল কই আছে বলো তো? ক্ষার দুর্বল কোথায়? দেখো এটা সবল ক্ষার, বাদ। আমি বলছিলাম ক্ষারীয় বললে দুর্বল ক্ষারটা নিবা, এখানে অ্যাসিড আছে, তার মানে এটাও বাদ। আবার এখানে দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা কিন্তু তোমার একটা দুর্বল ক্ষারক, তাহলে এটা হবে অ্যান্সার ডি। যারা 19 জি দিছো তারা অ্যান্সার রাইট। অলরেডি দেওয়া শুরু করছে রুমা, শিফাত ইসলাম, সুলতানা, সাবিরা, বিথি আক্তার। 20-25 ডিগ্রি উষ্ণতায় পানির আয়নিক গুণফল কত? পানির আয়নিক গুণফল দেখো KW = 1 × 10⁻⁻14। এটা সবাই পারো, পানির আয়নিক গুণফল KW দিয়ে প্রকাশ করা হয়। কই? এই যে বি। যারা বি দিছো তারা রাইট। আমি না খাতুন দিছো, ঠিক আছে। সবাই কমেন্ট করতেছো তো? সবাই কমেন্ট করো, ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। হ্যাঁ, মানবদেহের রক্তে কোন বাফার দ্রবণ থাকে? মানবদেহের রক্তে 3 ধরনের বাফার থাকে। 1 নাম্বার বাইকার্বনিক বাফার, বাইকার্বনেট বাফার। 2 ফসফেট বাফার। 3 প্রোটিন বাফার। আমি আবার বলি, সবাই 3-এর দিকে তাকাও। 3টা বাফার আমাদের রক্তে থাকে। 1 বাইকার্বনেট বাফার, 2 ফসফেট বাফার, 3 প্রোটিন বাফার। তো দেখো এখানে মানবদেহের কোন বাফারটা থাকবে? এই যে সোডিয়াম বাইকার্বনেট, এই যে বললাম না বাইকার্বনেট বাফার আর কার্বনিক অ্যাসিড, এটা হবে অ্যান্সার। 21-এ বিথি আক্তার বলেছো, ঠিক আছে। আরে আমি মরে যাচ্ছি রে। সাবিরা আক্তার, বিথি আক্তার 21-এ। 22 কি বলতো? যে pH 7.4 দ্রবণে যোগ করলে pH এর মান কমবে, কোনটা? মানে আমার এটা 7.4 মানে আমাদের ব্লাডে যদি কোন উপাদানটা যোগ করলে আমাদের ব্লাডের pH কমে যাবে? অবশ্যই অ্যাসিড দ্রবণ যোগ করতে হবে। তো অ্যাসিড কোনটা এখানে? অ্যাসিড কে? বলো, অ্যাসিড কে? অ্যাসিড কে? অ্যাসিড কে বাবা? অ্যাসিড হচ্ছে এই যে তোমার ভিনেগার অ্যাসিড, এই যে অ্যাসিটিক অ্যাসিড, এইটা হবে অ্যান্সার, বুঝছো? কারণ দেখো pH কমে কখন, যখন আমরা অ্যাসিড ঢেলে দেব ব্লাডে। COOH, এটা কার্বক্সিলিক মূলক, বুঝছো? অ্যাসিডের দ্রাব্যতা কিসের উপর ডিপেন্ড করে? অ্যাসিডের দ্রাব্যতা নির্ভর করে তার মানে তোমার দ্রাবকের গুণাঙ্কের উপরে, কেসির উপরে, কে এর উপরে, মানে তোমার অ্যাসিডের বিয়োজন ধ্রুবক Ka = বোঝায় অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের উপরে, বিয়োজন ধ্রুবক, বুঝছো? বিয়োজন ধ্রুবক অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের উপর ডিপেন্ড করে। হ্যাঁ,
মানুষের রক্তের পিএইচ কত এটা তো আর বলা লাগছে না, এটা সবাই পারবা। এত টায়ার্ড। স্বপ্নহীন বালিকা, এসব উল্টাপাল্টা নাম দিয়ে কেন যে তোমরা আইডি খুলো? আল্লাহ কি ভালো নাম দেয়নি? পিতামাতাকে ভালো নাম দেয় নাই যে এইসব উল্টাপাল্টা নাম দিয়ে আইডি খুলতে হবে? 22C 24A 23C 24 7.4 এটা সবাই পারবা। মানবদের রক্তে কোন বাফারটি পিএইচ নিয়ন্ত্রণ করে না? আমি বলছিলাম 3 রকম বাফার আছে, এক বাইকার্বনেট, প্রোটিন, ফসফেট। কোনটা নেই নিয়ন্ত্রণ করে না বলছে? তাহলে অ্যাসিটেট বাফার এটা। যেটা এটা অ্যান্সার করছো রাইট অ্যান্সার। পঁচিশ ডি অ্যাসিটেট বাফার সাবিরা মাহফুজ 25। নিম্নের কোন পিস এর উপরে হলে মাটির উর্বরতা বিনষ্ট হয়? মাটির উর্বরতা নষ্ট হয় কখন? যখন 3 এর কমে যায়, মানে 3 থেকে কম হয়, বুঝছো? 3 থেকে কম হয় কি সাইন হয়েছে আমার? 3 এর কম, আমি লিখে দেই 3 এর কম, 3 এর কম আর 9 এর বেশি। যদি এটা হয়ে যায় তাহলে উর্বরতা নষ্ট হয়ে যাবে, বুঝছো? 3 এর কম যদি পিএইচ হয় এবং 9 এর যদি বেশি হয়ে যায় তাহলে পিএইচ কমে যায়, তাহলে এই মাটির উর্বরতা নষ্ট হবে। তাহলে কোনটা হবে বুঝতে পেরেছো? দেখো তারপরে দেখো 27 নিচের কোন জোড়াতে দিয়ে ক্ষারীয় বাফান তৈরি করো? ক্ষারীয় আছে, তাহলে দুর্বল ক্ষার কোথায় আছে আবার বলো তো? এটা তো 2 বার হয়ে গেছে এমসিকিউটা। ক্ষারীয় বাফান মানে দুর্বল ক্ষার কোথায় আছে? এটা একটু আগে পড়াইলাম না, বি হবে অ্যান্সার। যারা বি দিয়েছো তারা রাইট অ্যান্সার। নাইমা, স্বপ্নহীন বালিকা, মাহফুজ স্বপ্নহীন বালিকা, রাব্বি, মৌমিতা 26C। আচ্ছা এটা বি হবে অ্যান্সার, এটা একটু আগে পড়াইলাম, এটা ডেন্টাল ভর্তি পরীক্ষা আসছে। যারা এখনো মেডি সিরিজ বইটা কেনো নাই তারা মেডি সিরিজ বই অলরেডি নতুনটা, মানে একদম আপডেট ভার্সন, যেখানে সব পুরো প্রশ্নের আপডেট এমসিকিউগুলো যুক্ত করা আছে, তোমরা মেডি সিরিজের রসায়ন বইটা কিনে নাও, এটা লাইব্রেরিতে অলরেডি অ্যাভেলেবল, বুঝছো? সব লাইব্রেরিতে অ্যাভেলেবল। মাটির পিএইচ বৃদ্ধি করতে কোনটা ইউজ করবা? দেখো পিএইচ কে বাড়াবা, তাহলে কি কখনো অ্যাসিড দিবা না, কি দিবা? ক্ষার দিবা। তাহলে ক্ষার কোনটা এখানে? ক্ষার অবশ্যই ক্যালসিয়াম অক্সাইডটা ক্ষার, তাহলে ক্যালসিয়াম অক্সাইডটা এখানকার অ্যান্সার হবে, বুঝছো? ক্যালসিয়াম অক্সাইডটা এখানে কি হবে? অ্যান্সার হবে। সবাই একটু দ্রুত কমেন্ট করো, বুঝছো? আমার আর হচ্ছে না, মানে আমার মাথা গেছে গা, মানে শেষ, এত হেডেক পেইন। ক্লাস কি ভালো লাগছে আজকে? একটু বললো তো আমাদের সেকেন্ড টাইম গ্রুপে, বললো তো যে ক্লাসগুলো ভালো হয়, একটু রিভিউ করি তো। বিকাশে চকলেট দিব নি? বুঝছো? ক্লাসগুলো ভালো হলে আমাদের যে গ্রুপটা আছে না, ওই গ্রুপে একটু মেনশন করে দিও যে ভাইয়ের ক্লাসটা দেখে ভালো লাগছে, তাহলে বিকাশে চকলেট দিবানি। ইমরান মোল্লা, নাইমা, বিথি আক্তার সবাই দিও একটু, হ্যাঁ লিখো যে আমাদের ক্লাসগুলো কেমন হয়। আমি যে কটা এমসিকিউ সলভ করেছি আশা করি সবগুলো বুঝেছো। হ্যাঁ, ক্যালসিয়াম অক্সাইড, কারণ এর ক্ষার, ক্ষার দিলে পিএইচ বাড়ে। এটা পিএইচ কত? পিএইচ কত? পিএইচ এর জন্য আমার দেখো এখানে হাইড্রোক্সিল আছে, আমার চাচ্ছে কি পিএইচ, তার মানে আমার পিএইচটা বের করে নিতে হবে। দেখো তো যে লগ পিওএইচ, হ্যাঁ, ইজ ইকুয়াল টু মাইনাস, মানে আমার পিএইচ ইজ ইকুয়াল টু আমার এটা চাইতে হবে, তাই না? তাহলে এখানে কত হবে বলো তো? লগ 0.001, এটা ইজ ইকুয়াল টু কত হয়? অবশ্যই কত হয়? 3 হয় না? 3 হয়। এটা আমার কিন্তু কি বেরোইছে বলো তো? পিওএইচ বেরোইছে, যে পিওএইচ, মানে এটা পিওএইচ এর সূত্র। পিওএইচ ইজ ইকুয়াল টু লগ মাইনাস, এখানে মাইনাস হবে একটা, তাহলে দেখো মাইনাস লগ পিওএইচ ঘনত্ব। তা আমরা যদি এখানে এই ঘনত্বটা এখানে বসাই, পিওএইচ এর ঘনত্বটা, অর্থাৎ পিওএইচ ইজ ইকুয়াল টু লগ এত, আসলে 3, এটা কিন্তু পিওএইচ বেরোইছে আমার, কিন্তু চাচ্ছে কি পিএইচ। তো আমরা একটা সূত্র জানি না, যে পিএইচ
প্লাস POH ইজ ইকুয়াল টু 14। এটা পড়েছি না আমরা? তাহলে বলো তো এখানে PH আমার এখানে চাচ্ছে না, PH চাচ্ছে না, তাহলে PH এখানে বসাই দিলাম 14 মাইনাস, তাহলে এটা POH ওই সাইডে যাবে না 3, কারণ POH এর মান কত বেরোচ্ছে আমার 3, তাই না? তাহলে 14 মাইনাস 3 কত হয় 11, তাহলে এটা 11 আনসার। বুঝছো? সবাই ডান লিখো তো, বুঝলে? সবাই ডান লিখো। 29 বি লিখছো অলরেডি। B73 4% সোডিয়াম হাইড্রোক্সাইডের POH কত? আমার আগে আমার ঘনমাত্রা লাগবে, তাই না? আমরা একটা জানি যে ঘনমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, 10x ভাগ m, এটা হচ্ছে ঘনমাত্রা নির্ণয়ের সূত্র, অর্থাৎ S। হ্যাঁ, তো 10x মানে 10 কত 10 বসাইলাম, গুণ x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে এইটা ইজ ইকুয়াল টু x, হ্যাঁ, গুণ 0.4 ডিভাইডেড m মানে কি, m মানে হচ্ছে এর ভর কত 40, ভর কত 40, তাহলে ভরটা এখানে 40 বসাই দিই, বসালে দেখো কত হবে, দেখো তো 4 ভাগ 10, তাই না? 40, 4 ভাগ 40, এটা কিন্তু 0.01 বেরোবে, তাই না? তাহলে আমরা কি পাইলাম, ঘনত্বটা পেয়ে গেলাম, হাইড্রোক্সিল এর ঘনত্ব পাইলাম এইটা। এখন আমি যদি এইটাকে লগ POH নিই, লগ OH এর ঘনমাত্রা যদি নিই, তাহলে আমরা কি পাবো, মাইনাস লগ 0.1। তো এইটার ভ্যালু দেখবেন নেগেটিভ আসবে, অর্থাৎ 1 আসবে, আর এর আগে যেটা নেগেটিভ আছে না, ওই নেগেটিভ এই নেগেটিভ মিলে হবে +1, বুঝছো? +1 হয়ে যাবে। দেখো লগ 0.1 ইজ ইকুয়াল টু -1, আর এই যে সূত্রের মাইনাস, এই সে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস, বুঝছো? 30C, যারা 30C অ্যান্সার করছো রাইট অ্যান্সার। সোডিয়াম ক্লোরাইডের জল দ্রবণ কত? দেখো এও শক্তিশালী ক্ষার থেকে আসছে, এটা শক্তিশালী অ্যাসিড থেকে আসছে, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড আর এই সেল বিক্রিয়া করে আমরা এই জিনিসটা তৈরি করে, তাহলে দুইজনই শক্তিশালী, তাহলে এটার কি নিরপেক্ষতা অর্জন করবে না, 7। তাহলে যারা 7 দিয়েছো তারা রাইট অ্যান্সার, বুঝছো? যারা 7 দিয়েছো তারা রাইট অ্যান্সার। আমার কথা কি বোঝা গেছে মমিতা? একটু গ্রুপে আমাদের লিখো তো, সাদিয়া, বিথি, আসনাবিব, আমাদের যে সেকেন্ড টাইম গ্রুপ আছে না, এখানে একটা লিখো, মানে আমার ছবি দিয়ে বা একটা কিছু দিয়ে, যে ক্লাসগুলো কোথায় কোথায় ভুল হচ্ছে বা কিভাবে সংশোধন করা যায় বা কেমন হচ্ছে ক্লাসটা, রিভিউ দিও। আছে, হ্যাঁ, রিভিউ দিও। আচ্ছা, নিচের কোন, আমাদের আর বেশি না, আর কয়েকটা আছে, হ্যাঁ, নিচের কোন হ্যালো অ্যাসিড অম্লত্ব বেশি? অম্লত্ব বেশি বলতে অম্লত্ব কাকে বলে বলো তো? যে বেশি দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করতে পারে, তাই না? একটা দ্রবণ আছে, এই দ্রবণে যে যত বেশি প্রোটন দান করতে পারে তার অম্লত্ব তত বেশি হবে, তাই না? তো এই সব জায়গায় তো হাইড্রোজেন মামা আছে, তো এইটাকেই তো ত্যাগ করতে হবে তার, তাই তো অম্লত্ব বেশি হবে, ঠিক কি না? দেখো এইটা অনেকে মুখস্থ করে, বাট আমি মুখস্থ করি না। কিভাবে মনে রাখি দেখো, এটা দ্রবণে যে যত বেশি প্রোটন দান করে সেইটা কিন্তু অম্লত্ব, ঠিক কি না? ঠিক, এই পর্যন্ত বুঝছো? বুঝার পরে আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন এগুলো কিন্তু সব 17 নম্বর গ্রুপের মৌল, অর্থাৎ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এইভাবে কিন্তু পর্যায় সারণী 17 গ্রুপে আছে, হ্যাঁ, 17 গ্রুপ, হ্যাঁ। তো এটা কিন্তু নিচে যত যায় তত কিন্তু আকার কি হয়, বাড়তে থাকে। তো যার মন বড় সে তত বেশি দান করবে, ঠিক কি না? আয়োডিনের আকার সব থেকে বড়, এ যদি এরকম হয় তাহলে এ একটু এরকম, এ তার থেকে একটু এরকম, তার থেকে এ আরো বড়, তাহলে আয়োডিনের মন অনেক বড়, তাহলে সে হাইড্রোজেনকে দান করে দিবে, তাই অম্লত্ব বেশি, বি আনসার, তাই না? এইটাই লেখাপড়ার মূল সূত্র, তার মন বড় সে বেশি দান করে, বি। বুঝা গেছে? 32B। এক্সামের ব্যবস্থা আছে এসএসসির পরে রে, কি ক্লিয়ার? সব ক্লিয়ার ভাই, ক্লিয়ার? কপালের কালো তিল পড়বে চোখে, আমার ব্রেন গেছে আকাশে। দেখো বি,
নিচের কোন জলীয় দ্রবণটির পিএইচ সব থেকে বেশি? পিএইচ কার বেশি হয়? যে তত বেশি ক্ষার। এটা তো ভাই অ্যামোনিয়া, এটা তো উভধর্মী যৌগ। অ্যামোনিয়াম ক্লোরাইডের অ্যাসিড ধর্মটা বেশি আছে, ক্লোরিন আছে বেশি, এখানে সোডিয়াম ক্ষার আছে, ঠিক আছে, বাট এটা তো একটা অ্যাসিডের ধর্ম। হ্যাঁ, কিন্তু এইটা দেখো এ ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড, সে ক্ষার, তার পিএইচ তো বেশি থাকবে, এটা স্বাভাবিক, শক্তিশালী ক্ষার। তাহলে এখানে বি আনসার, ফের না? বুঝছে, পিএইচ সব থেকে বেশি হবে কার? শক্তিশালী ক্ষারেরই তো পিএইচ বেশি হবে। বাকিগুলোতে সব অ্যাসিড লাগানো, কারো ক্লোরিন লাগানো যেটা এইচসিএল থেকে আসছে, কেউ অ্যামোনিয়া যেটা একটা দুর্বল ক্ষার, কিন্তু ওটা তো শক্তিশালী, বুঝছো না? ফাইন না? হ্যাঁ। অ্যাসিডের তীব্রতা অনুসারে কোনটি সত্য? ক্লিয়ার মমিতা? এই ক্লাস এর আগে যারা করেছো অনলাইনে, এত ভালোভাবে বুঝতে পেরেছো বলো তো? আমি চেষ্টা করি, বুঝছো, যে একটা মানুষকে কিভাবে বুঝালে বুঝবে। তোমরা আশা করি বুঝতে পেরেছো আমার কথা। নাইমা, হাসান হাবিব, পড়ানোর ধরনটা আগে খেয়াল করো। আমি যখন একটা এমসিকিউ সলভের আগে আমি ভেবে নিই যে আসলে এইটার এইভাবে অ্যান্সার হবে, পরীক্ষায় 1 ঘন্টায় যে টাইমটা তোমার থাকে, ওই 1 ঘন্টা অনেক ব্রেন আওলায় যায়, ওখানে অনেক ভুল করার চান্স বেশি। কিন্তু এই যে মেমোনিক আর টেকনিক আর এই যে তোমার কাহিনী, এটা দিয়ে যদি কোনো এমসিকিউ মনে রাখতে পারো ভাই, যতই তোমার ঝড় বয়ে যাক না কেন, 1 ঘন্টায় তোমার ভুল হওয়ার পসিবিলিটি কম। মেডিকেল ভর্তি পরীক্ষা একটা 1 ঘন্টার টাইম, কিন্তু 1 ঘন্টার ভিতরে 5 মিনিট যায় পূরণ করতে, আর 5 মিনিট যায় নার্ভাস, আর থাকে 50-50 দেখবা যে টাইম 5 মিনিটের ভিতরে মনে হবে 50 মিনিট চলে গেছে। বুঝছো? বোঝাই গেছে? সবাই একটু রিয়াক্ট দিও। হ্যাঁ, ক্লাস কেমন লাগলে জানিও। জি ভাইয়া, আচ্ছা ঠিক আছে। জি ভাইয়া, অসুস্থ অবস্থায় যে ক্লাস নিলাম, তোমাদের এত জোরে জোরে বকে। দেখো তো, এইটা সে একই কথা। অ্যাসিডের তীব্রতা কম মানে অম্লত্ব কার বেশি? যার মন বড়। কার মন বড়? দেখো তো, আয়োডিনের মন বড়, তারপর ব্রোমিন, তারপর ক্লোরিন, তারপর ফ্লোরিন। আকাশ ছোট, বাট সবার হাইড্রোজেন আছে, সবাই দান করতে পারে। তাহলে কোনটা অ্যান্সার? কোনটা অ্যান্সার হবে বলো? কোনটা অ্যান্সার হবে? এরকম সুন্দর সুন্দর ট্রিক্স পাইতে আমাদের মেডি সিরিজের বইটা কিনে নিও। হ্যাঁ, বুঝতে কি পেরেছো বন্ধুরা? ভাই গ্রুপে অ্যাড হইতে চাই। এই গ্রুপে তো অ্যাড দিছি, ওই যে তোমার লিঙ্কটা তো দিয়ে দিছি। সেকেন্ড টাইম দেখো, আমি একটা গ্রুপের মেনশন করেছি, এটা জয়েন হও। তাহলে এটার অ্যান্সার হবে বি। অসওয়াল্ডের জন্য একটা সূত্র মনে রাখবা, সেটা হচ্ছে আলফা স্কোয়ার সি ইন্টু কে এ। এটা দিয়ে মনে রেখো। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কী হবে? কে এ ডিভাইডেড সি রুট, তাই না? তাহলে কে এ মানে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার মানে ওই জায়গার ঘনত্ব সাথে তার মূল ঘনত্ব স্কোয়ার, কিন্তু এটা আলফা স্কোয়ার সি, এটা কিন্তু এ হবে অ্যান্সার। এইটা অনেক গুরুত্বপূর্ণ একটা সূত্র। মমিতা বি না রে, এটা হবে অ্যান্সার। আলফা স্কোয়ার সি, দেখো এই রুট ওভারটা এর উপরে আসলে স্কোয়ার হয়ে যায় আর সিটা এখানে আসে, তাহলে কে ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি। নিচের কোনটি অধিক তীব্রতর অ্যাসিড? বাণিজ্যিক অ্যাসিড আছে 3টা, সালফুরিক অ্যাসিড, এইচসিএল আর ফসফরিক অ্যাসিড। বুঝছো? নাইট্রিক অ্যাসিড, সরি এইচসিএল না, নাইট্রিক অ্যাসিড HClO4। তীব্র অ্যাসিড হিসাব করার ক্ষেত্রে কেন্দ্রীয় মৌলের জারণ মানটা নির্ণয় করবা। দেখবা এর 5, এর হচ্ছে তোমার 5, হ্যাঁ, এর হচ্ছে মনে করো তোমার 5 বা 3 এরকম আসবে, বাট এর আসবে দেখো 7। কিভাবে? এই যে অক্সিজেন 2 - 2 গুণ 4, হ্যাঁ, আর হাইড্রোজেন +1, তো এই 1 আর এই -8 কাটাকাটি করলে দেখবে এখানে +7 চলে আসে। তাই দেখবা যার কেন্দ্রীয় মৌলের জারণ মান যত বেশি, সেই যৌগটি অধিক তীব্র অ্যাসিড। সি অ্যান্সার। বুঝছো? কেডব্লিউ হলো মূলত কোনটি? কেডব্লিউ আছে, তার মানে সাম্যাঙ্ক দ্রবক, হার দ্রবক পানির, ওয়াটার ডাব্লিউ, তাহলে পানির আয়নিক গুণফল। ফাইন না? তাহলে আমি যদি সূত্র লিখি কেডব্লিউ ইজ ইকুয়াল টু কে এ গুণ কে বি, বুঝছো? মানে অ্যাসিড আর বেজের গুণফল ইজ ইকুয়াল টু কেডব্লিউ, এটা পানির আয়নিক গুণফল। ওয়াটার, ডাব্লিউ মানে ওয়াটার। বুঝছো? নিচের আমাদের শেষ প্রায় কোনটি উভধর্মী যৌগ? কোনটি আমাদের উভধর্মী যৌগ? 37C, সামিয়া শিমু, নাসির নাহিদ, সাবিরা, মমিতা, আমিনা খাতুন, ঠিক আছে।
আমাদের উভধর্মী যৌগ পানি, সার্বজনীন দ্রাবক। এইটা আমাদের লাস্ট এমসিকিউ, তারপরে একটা গান। যদিও মাথার খুবই কষ্টকর হয়ে যাচ্ছে আমার জন্য আজকে। এইটাই লাস্ট এমসিকিউ রে, এটা সলভ করো। একটু রেস্ট নেই, একটা পানি খাই। অম্লীয় বা অভাদ্র দ্রবণের পিএইচ নির্ণয়ের জন্য একটা সূত্র ইউজ করা হয়। সূত্রের নামটা কি এবং তোমার সূত্রটা আসলে কি আমি মনে রাখতাম। লবণ ডিভাইডেড অম্ল, লবণ ডিভাইডেড অম্ল, বুঝছো? বানানটা কেমন? LAW, মানে এল এর পরে মানে লবণ, আর এ মানে হচ্ছে অম্লতা। বুঝছো? কত সুন্দর না? এখন দেখো, এইটার একটা সূত্রের নাম আছে, এক বিজ্ঞানী এটা আবিষ্কার করে। সেই বিজ্ঞানীর নাম অনুসারে, সেই বিজ্ঞানীটার নাম কি বলতো ভাইয়া? নাম কি বলতো? বোনেরা বলতো। এটা আমাদের লাস্ট এমসিকিউ। এবং ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবো আমাদের গ্রুপে, এবং আমি একটা গান গাচ্ছি একটু পরে। দেখো, তাহলে এটাকে বলা হয় হেন্ডারসন, হেন্ডারসন হ্যাসেলবাগ। এই ইকুয়েশন বলা হয় হেন্ডেলসন হ্যাসেলবাগ সমীকরণ। তো দেখো, পিএইচ ইজ ইকুয়াল টু পিকে ইজ ইকুয়াল লবণ ভাগ অম্ল, লবণ ভাগ অম্ল। তাহলে এই অ্যান্সার হবে। যারা 40 এই অ্যান্সার করেছো তারা রাইট, যারা 40 এই অ্যান্সার করেছো তারা কিন্তু রাইট। আহসান আবিব, রাবি হুসাইন, বিথি, মৌমিতা, নাইমা, রাইহান আহমেদ এতক্ষণ পর হেন্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণ, ঠিক আছে। সাবিরা, সুলতানা, সাদিয়া আফরিন, শিমু। আমাদের ক্লাস শেষ পর্যায়ে একটা কি গান যেন বলছিলাম তোমাদের, কি গান যেন বলছিলাম তখন, যে এই গানটা শোনাবো। বলো সবাই বলো। হেন্ডারসন, আচ্ছা ঠিক আছে, হ্যাসেলবার্গ। আচ্ছা আচ্ছা, তাহলে গাই না? ওই গানটা আমার মনে পড়ছে, তোমাদের বলা লাগবে না। কেন মেঘ আসে? আচ্ছা, মেঘ তো আসতেছে, বাইরে যে এত বৃষ্টি, ঠান্ডায় তো ভিজে তো শেষ করেছি। মেঘ এসতেছে, সব মনে হয় নারীর কান্না, বুঝছো? ছেলেদের মনের কান্না, মেয়েরা ছেঁকা দিচ্ছে। যাই হোক, আমাদের ক্লাস শেষ। এতক্ষণ ধরে যা পড়াইলাম বুঝছো কিনা ক্লিয়ার বলিও। আর একটা কেন মেঘ আসে দেখি, আমার কণ্ঠ যদিও সমস্যা, তারপর দেখি চালাই গায়ে। হ্যাঁ, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পায় না। ক্ষণিক আলোকে আখির পলকে, তোমায় যবে পাই দেখিতে, ওহে এত প্রেম আমি কোথা পাবো না, এত প্রেম আমি কোথা পাবো না, তোমারে হৃদয়ে রাখিতে আমার সাধ্য কি বা, তোমারে দয়া না করিলে কে পারে হৃদয়ে রাখিতে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পায় না ক্ষণিক আলোকে। তো সবাই ভালো থাকো। আমি অসুস্থ অবস্থায় একটা গান গাইলাম। এতক্ষণ ধরে যারা ক্লাস দেখলা, ক্লাস দেখার পরে জানিও যে কেমন লাগলো ক্লাস। রেগুলার ধারাবাহিকতায় ক্লাসগুলো হবে। এরপরে আমাদের ফিজিক্স, জিকে এবং অন্যান্য সাবজেক্টগুলো ধারাবাহিকভাবে নেওয়া হবে। তোমরা অনেকে জানো না যে সব কিছু প্রতিভা শিখে রাখা দরকার, লাইফে কোথায় কোন কাজে লাগে। যেমন পর্যায় সারণীর 118টা মৌল আমি মুখস্থ করে রাখছিলাম, এবং আমার মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল যে লেডের পারমাণবিক সংখ্যা কত।
আমি হাতে গুনে গুনে 118টা মৌলযৌথ মুখস্থ, তাই হাতে গুনে গুনে অ্যান্সার করে আসছিলাম। বুঝছো? এইটা এমন এমন প্রতিভা এমন জায়গায় কাজে লাগে যেটা তুমিও জানো না, তাই সব কিছু শিখে রাখা ভালো। তো মাথা এমনি অনেক বোঝা, মাথার ভিতরে অনেক যন্ত্রণা। তো এতক্ষণ ক্লাস দেখলা, জানিও কেমন লাগলো, এবং আমার জন্য দোয়া করিও, তোমাদের জন্য দোয়া রইলো, ভালো জায়গায় চান্স পাও, অন্য অন্য ফ্রেন্ডদেরকে দাওয়াত দাও, এবং গ্রুপে আমাদের পিডিএফটা দেওয়া হবে, দেখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।